জামায়াতপন্থী ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয়, তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে, তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রত্যেকটা সামরিক বাহিনীর ভেতরেই মাফিয়া তৈরি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে চলতো গুম, খুন, হত্যা ও মানি লন্ডারিং সহ বেআইনি সকল নীতি প্রতিষ্ঠা, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন সহ দেশকে নিজেদের কন্ট্রোলে নেওয়া। এমন বড় মাফিয়া সন্ত্রাসী ছিল সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের জেনারেলেরা। তার ভেতর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত মোতাবেক 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তাদেরকে এই মুহূর্তে রক্ষা করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেন ব্যাপক এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাদেরকে কোনোভাবে আদালতে সরপত করবেন না, বরং সেনানিবাসেই কারাগার, সাব কারাগারের ভেতরে তাদেরকে রাখবেন। কেন? আইন কি আলাদা কিছু? আইন সবার জন্য সমান। সেনাবাহিনী কি, পুলিশ বাহিনী কি, আর রিক্সাওয়ালা কি? এমন মুহূর্তে সেনাপ্রধান ওয়াকার এই অপরাধীদের বিচার কেন করতে দিচ্ছে না এবং ভারতীয় মদতের কারণে তারা বারবার ক্যান্টনমেন্টে রয়ের সঙ্গে বৈঠক করছে। কি হতে যাচ্ছে দেশের ভেতরে, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিএনপি পন্থী বা বিএনপি জামায়াতপন্থী ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয়, তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে, তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান? বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে, তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। দেখেন, সাবেক কর্মকর্তারা যে অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছেন, সেটা কিন্তু সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই টের পাওয়া যাওয়া শুরু হয়। তারা নানা সময়ে একত্র হয়ে সভা করেন, সমাবেশ করেন এবং সেগুলোতে সংবাদ মাধ্যমকে ডেকে সেনাবাহিনীর কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করেন। এর ফলে এই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা দল যে সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের জন্যে ভূমিকা রেখেছিলেন, সে বিষয়টায় কিন্তু কোনো রকম অস্পষ্টতা থাকে না। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক সেনা কর্মকর্তারা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। একেবারে যদি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যখন গঠিত হলো, তখনকার কথাও যদি আমরা স্মরণ করি, তাহলে দেখুন খুব মোটা দাগে 1971 সালের পর মুক্তিযুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা আর পাকিস্তান থেকে ফিরলেন যে সেনা কর্মকর্তারা, তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত এবং এই দুই তরফেরই যে সেনাবাহিনীর ভেতরে মানে প্রভাব বিস্তার করবার যে লড়াই, সেটা কিন্তু কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে স্তীমিত হয়ে পড়েনি। এমনকি 75-এর কথা যদি মনে করেন, মেজর ডালিম, কর্নেল তাহেরের কথা যদি বিবেচনা করেন, তাহলেও দেখতে পাবেন যে সাবেক সেনা কর্মকর্তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা রীতিমতো সেনা সদরের বাইরে মানে ছাত্র জনতার, সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে ফেলার মতো স্বপ্ন দেখছেন, সংগঠিত করছেন, সশস্ত্র অভ্যুত্থানের এক রকমের প্রস্তুতি নিচ্ছেন। তো খুব মানে এই বিষয়গুলো মাথায় রাখলে বাংলাদেশ সেনাবাহিনীতে একেবারে আনুষ্ঠানিকভাবে, ঐতিহাসিকভাবে সাবেক সেনা কর্মকর্তাদের প্রভাব বলয় বজায় রাখার ঘটনাটি নতুন কিছু নয়। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় আসলে যেই পক্ষটিকে আমরা বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠতে দেখলাম, দেখেন তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু তাদের চাকরি যখন শেষ করেছেন বা চাকরি যখন যে পদোন্নতি প্রত্যাশা করেছেন সেটা যখন পান নাই, সেই সময়টা ছিল শেখ হাসিনার আমল এবং তাদের অনেকেই বঞ্চিত বোধ করেছেন, অনেকে বঞ্চিত হয়েছেন। সেনাবাহিনীতে তাদের যথাযোগ্য মর্যাদা,
সম্মান পেতে, এবং তারা সরাসরি মনে করেছেন যে তারা আওয়ামী লীগপন্থী। তাদের ভাষায় বা তাদের ধারণার মধ্যে তারা ভারতপন্থী না হয়, তাদের সেনাবাহিনীতে আসলে যতটুকু মর্যাদা যোগ্যতা অনুযায়ী যা পদোন্নতি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা তারা না পেয়ে তাদেরকে অবসরে যেতে হয়েছে। এরকম একটা বিরাট কয়েকশো অফিসার কিন্তু সংগঠিত অবস্থায় সেনাবাহিনীর ভেতরে একটা দীর্ঘ সময় ধরে দেশে বিদেশে অ্যাক্টিভিজম করে আসছিলেন, এবং ওয়াকারুজ্জামান সহ এই যে সেনাবাহিনীতে এখন যারা মানে যাদেরকে শেখ হাসিনা শীর্ষ পদগুলোই রেখে গেছেন, তাদের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে যে এরা ভারতপন্থী, আওয়ামীপন্থী, এবং এরা হচ্ছে সেই শেখ হাসিনা পন্থী যারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে 2016 সাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা বন্দি শিবিরে কোনো একটা কক্ষে আটকে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এই বিষয়টি জানা সত্ত্বেও এরা টু শব্দ করেননি, এবং সেনাবাহিনীর ভেতরে তারা টু শব্দ করার কোনো উপায় রাখেন নাই। দেখেন, এই সেনা কর্মকর্তারা তাই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জন বর্তমান ও সাবেক মিলিয়ে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন, বন্দি শিবিরের নির্যাতন মানে পুরো আয়নাঘর কাণ্ডের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তারাও কিন্তু যেমন ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলেরা বৈঠক করছেন, জেনারেলদের সঙ্গে জুনিয়র অফিসাররা এসে বৈঠক করছেন যে কিভাবে ঘটলো, কি ঘটতে যাচ্ছে, ঠিক তেমনি এই প্রায় 2.5 শতাধিক অফিসার কিন্তু একত্র হয়ে বৈঠক করছেন, এবং ক্যান্টনমেন্টের বাইরেই ইব্রাহিমপুর এলাকায় এক রেস্টুরেন্টে বসে তারা এই বৈঠকটি করেন, এবং সেখানে মূল নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। এছাড়াও কিন্তু মানে 4 জন কর্নেল, 2 জন মেজর সহ অনেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এদিকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সরাসরি দেশবাসীকে ঘোষণা করেছেন যে এই সমস্ত অপরাধী সেনা কর্মকর্তাদেরকে কোন জায়গায় রাখা হবে, সেনানিবাসের সাব জেলে নাকি কাশিমপুর কারাগারে, সেটা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল বা আদালত। এটা সেনাপ্রধানের নির্ধারিত বিষয় নয়। তবে কেন সেনাপ্রধান এমন অনৈতিক বা বেআইনি কথা বলছেন, এটাই এখন মুখ্য বিষয়। আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। আপনার আর্মি অফিসারদেরকে বলা হচ্ছে যে অর্থাৎ বিভিন্ন পক্ষ বিপক্ষে অভিযোগ আসতেছে, এবং এবং অভিযোগটা কি, সেটা হলো যে আর্মি অফিসিয়ালস যারা আছেন তারা তাদেরকে জন্য ক্যান্টনমেন্টে আলাদা সাব জেল তৈরি করা হচ্ছে। ইন দ্য মিন টাইম আপনার দুইটা সোটটা সেই ভাই থ্যাংক ইউ আপনার আর্মি অফিসারদের জন্য আলাদা সাব জেল তৈরি করা হচ্ছে, এবং Chief Prosecutor of the International Crime Tribunal, আমাদের নাম কি বলে গেলাম, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই বলেছেন যে এটা বেসামরিক আদালতের রায়, এবং আদালতে তার বিচার চলছে। সেখানে সামরিক ব্যবস্থাপনায় তাদের জেলে রাখা বা তাদেরকে কোনোভাবেই ম্যানেজ করার সুযোগ সেখানে নেই। যখনই আদালতে হাজির করতেই হবে, এবং এখানেই তাদের বিচার সম্পন্ন হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওয়াকার একটা ক্রিমিনাল। আচ্ছা, আমি সেনাবাহিনীর প্রধান ক্রিমিনাল কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে আপনার এটা আমাদের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ এবং যুগান্তকারী একটা এক্সাম্পল। ওয়াই? বিকজ এরা যদি পার পেয়ে যায় তাহলে শেখ হাসিনা পার পেয়ে যেতে পারে, এবং এদের বিচারের মাধ্যমে, এদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো এবং নিশ্চিত করার মাধ্যমে শেখ হাসিনাকে একটা বার্তা দেওয়া হবে, যাদের দিয়ে হত্যাকাণ্ড সে পরিচালিত করেছে, বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে, খুন গুম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা, তাকে আরো একটা বার্তা, এবং ইন্টারন্যাশনালি এটা প্রমাণ করা, জাতিসংঘ প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধী, খুনের দায়ে অভিযুক্ত করেছে, গুমের দায়ে অভিযুক্ত করেছে, এবং তার জেনারেলদের মানে বিচারের মাধ্যমে এটা প্রমাণিত হবে বাংলাদেশে সে সত্যিকার অর্থে কিভাবে তার ক্রাইমস এক্সিকিউট করেছিল বাংলাদেশে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো দেয়ারফর আমি এতটুকু মনে করি যে এদের বিচার হতেই হবে। এদেরকে কোনোভাবে যারা এত মানুষ হত্যার দায়ে, মানে আপনি দেখেন যে জেনারেল জিয়া যদি বেসামরিক আদালতে আপনার এই কি হতে পারে,
দোষী সাব্যস্ত হতে পারে এবং জেলে থাকতে পারে, পুলিশের আইজিপির মতো ব্যক্তি জেলে থাকতে পারে, তাহলে এই জেনারেলদের জন্য বিকল্প এবং অল্টারনেটিভ কোনো ব্যবস্থা চালু হোক, সেটা আমরা মেনে নেব না এবং আমরা সেটা চাই না। এবং সেদিন আপনার লেফটেন্যান্ট কর্নেল জামান যেটা বলেছেন, জেনারেল জামান, উনি বলেছেন যে আপনার যে ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং আমি তার এই কথাকে স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ দেই যে ইনি এটা বলতে পেরেছেন, তার গাটস আছে এটা বলার, এবং ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য আপনার কোনো এই কি নাই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস বা কোনো ধরনের কোনো আপনার এখানে কোনো ধরনের ইজি হওয়ার, ইজি গো যেটাকে আমরা ইংরেজিতে বলি, এটাতে কোনো আপনার কোনো সুযোগ নেই। কেননা একটা জিনিস মনে রাখবেন, এই বিচারটা এই জেনারেলদেরকে গ্রেফতারের মাধ্যমে বিশ্বব্যাপী শেখ হাসিনার ক্রাইমটাকে প্রতিষ্ঠিত করার আরো একটি মাধ্যম। অলরেডি শেখ হাসিনার মানে আপনার কাহিনী শেষ, যদিও তার নুইসেন্স করা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।